তো শাহজালাল বিমানবন্দর থেকে থাইল্যান্ডের এয়ারপোর্ট একদম বলতে গেলে 3.5 ঘন্টার মতো লেগেছে। থাইল্যান্ডের এয়ারপোর্টটা বিশাল বড়। এই যে থাইল্যান্ডের ইমিগ্রেশন এখানে দাঁড়াইছে, এখানে ভালো করে লেখা ছিল যেখানে ভিডিও করানোর সাথে ছোট্ট আপনাদেরকে জন্য একটা রিস্ক নিলাম দেখানোর জন্য। তো তারপর হচ্ছে ইমিগ্রেশন শেষে আমি এখন যাচ্ছি ওদের এয়ারপোর্টগুলো দেখতেছি। থাইল্যান্ডের এয়ারপোর্ট বিশাল বড় এবং অনেক অনেক সুন্দর। যেহেতু আমার হচ্ছে আমি ডিরেক্ট ঢাকা টু থাইল্যান্ড এবং তার পরে হচ্ছে যে আমার সেখান থেকে আরেকটা ডোমেস্টিক ফ্লাইট ছিল, সেটা ছিল ফুকেটের। সো আমি ওখানে পৌঁছে যাই ঠিক মতো দুপুরবেলা। বাট ব্যাপারটা হচ্ছে যে আমার যে ডোমেস্টিক যে ফ্লাইটটা, এই ফ্লাইটটা অনেক দেরিতে আর কি, একদম বলতে গেলে 5টা কি 6টার দিকে ছিল মনে হয়, এক্স্যাক্টলি এখন মনে নাই। তো আমি হচ্ছে এত সময় কীভাবে স্পেন্ড করবো, তাই হচ্ছে তো এয়ারপোর্ট ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশে কি আছে, এক্সপ্লোর করতেছিলাম। আর থাইল্যান্ডের এয়ারপোর্টে যেরকম ধরনের ভাস্কর্য অনেক দুই পাশে থাকে, আমি দেখেছি অনেকবার। সো হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে ফুকেট বোর্ডিংয়ের এইখানে, কারণ আমার সময় হাতে অনেক ছিল। সো আমি পুরো এয়ারপোর্ট ভালো করে ঘুরেছি ফিরেছি। ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে হচ্ছে ডোমেস্টিকটা অনেকখানি দূরে ছিল, তাই আমার অনেকখানি হাঁটতে হয়েছে। সো আমি অনেক দূর হাঁটতে 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 পরে হচ্ছে যে আমি ফুকেটে ডোমেস্টিক এয়ারলাইন্সের ওখানে খুঁজে পাই। সো ওইখানে আমি যাই, যেহেতু আমার সন্ধ্যা 6টায় ফ্লাইট ছিল। সো আমার হাতে এখনও 3 থেকে 3.5 ঘন্টা টাইম ছিল। এই টাইমটা আমি কীভাবে স্পেন্ড করবো আমি বুঝতেছিলাম না। সো আস্তে আস্তে করেই আসলে হচ্ছে ফুকেটের বোর্ডিং পাসটা নিয়ে নিই। বোর্ডিং পাসটা নিয়ে আমি আসলে এখানে যেখানে দেখা যাচ্ছে প্যাসেঞ্জার সিট, এখানে সবাই আসলে ফুকেটে যাওয়ার জন্য বসে আছে। সো আমি প্রায় হচ্ছে 3 ঘন্টা প্লাস সময় আমি এখানে বসেই কাটাইছি মোবাইল টিপে। সময় মনে হচ্ছিলো যাচ্ছিলই না, বিকাল গড়িয়ে একদম বলতে গেলে সন্ধ্যা হয়ে গেছে। তারপর হচ্ছে যখন আমার ফ্লাই করার টাইম হয়েছে, তখন আমি আমার আসলে প্লেনে আমি উঠলাম, তখন অলমোস্ট সন্ধ্যা প্লাস হয়ে গেছে। আমি টায়ার্ড হয়ে গেছি। তারপর আমার যে সিট ছিল সেই সিটে আসলে আমি বসলাম। মানে এত বড় প্লেন, কি বলবো, ডোমেস্টিক যে প্লেনটা ছিল সেটার মধ্যে হচ্ছে অনেক অনেক যাত্রী, মানে বিশাল বড় প্লেন ছিল। সো পরে হচ্ছে আমি ফুকেটে চলে আসছি। চলে আসার পর ওদের যে এয়ারপোর্টের ভিতরে যে মিনি বাস ছিল, মিনি বাসগুলো খুব বেশি এক্সপেন্সিভ ছিল। এই জন্য পরে আমি আসলে এয়ারপোর্ট থেকে বের হয়ে এখান থেকে আমি হচ্ছে ওদের লোকাল বাস নেই। এটা হচ্ছে একদম ফুকেট এয়ারপোর্ট থেকে আমার হোটেলে কাছাকাছি নামিয়ে দিবে আমাকে। ফুকেটের যে স্মার্ট বাসটা ছিল, এখানে আমার লেগেছিল 100 বাত, বাংলাদেশি টাকা অলমোস্ট 400 টাকার মতো। সো লেগেছে আমার যেতে 1 থেকে 1.5 ঘন্টার মতো। পুরো রাত হয়ে গিয়েছে আর আমিও ভীষণ টায়ার্ড, কারণ আমি একদম ভোরবেলায় উঠেছিলাম বাংলাদেশে যখন ছিলাম। সো এখন সারাদিন আমি জাস্ট ফ্লাই করতেছি আর জার্নি করতেছি। আমি খুবই টায়ার্ড ছিলাম। মিনি বাসের প্রথমে আমি পুরো বাসে বলতে গেলে অলমোস্ট ফাঁকা ছিল, আমি ছিলাম আর একটা কাপল ছিল। তারপর আস্তে আস্তে অনেক জায়গা থেকে বাসের থেকে অনেক প্যাসেঞ্জাররা উঠেছিল। তারপর হচ্ছে শেষমেশ এত জার্নি করার পরে হচ্ছে আমি আমার হোটেলে চলে যাই। ফুকেটে যেটা আমি বুক করেছিলাম অনলাইনে, আমার সব কিছুই অনলাইনে বুক করা। স্মার্ট বাসের হচ্ছে লাস্ট বাস স্টপ ছিল হচ্ছে পাতং বিচে। সো পাতং বিচের সামনে হচ্ছে আমাকে নামিয়ে দেয়। আর মজার ব্যাপার হচ্ছে রাস্তাঘাট না চিনলে যা হয়। সো আমি আসলে এখান থেকে 5 মিনিট হাঁটলে হচ্ছে আমার হোটেল ছিল, যেহেতু আমি চিনি না, তাই হচ্ছে আমি এখান থেকে বাস থেকে নেমে আমি আবার হচ্ছে ওদের গ্র্যাবে একটা রাইড কল করি, যেটা বাংলাদেশে পাঠাওয়ার মতো। সো এইখান থেকে আসলে ঘুরে টুরে সেই আমার হোটেলের সামনে নিয়ে যায়। আর যদি বলি যে থাইল্যান্ডের যে পাঠাগুলো থাকে বা বাইক যেগুলো থাকে, স্কুটি যেগুলো থাকে, এগুলো উঠতে খুবই মজা আর অনেক ফান, কারণ ওদের রাস্তা এত স্মুথ, ওদের রাইডারগুলো আসলে খুব পাকাপোক্ত। সো সারাক্ষণ জার্নি করার পর আসলে বাইকের পেছনে উঠলাম, খুব ঠান্ডা হাওয়া লাগতেছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো শেষমেশ হচ্ছে আমি আমার গন্তব্যে পৌঁছাই। অনলাইনে ওদের প্রি বুক করেছিলাম booking.com থেকে, ওয়েটিং চেক করে তারপর আমি বুকিং করেছিলাম। চেক ইন ছিল অনেক আগে সন্ধ্যার দিকে, বাট আমার পৌঁছতে রাত হয়ে যায়। সো ওদের যে মিনিমাল হাউসের যারা ওনার বা দায়িত্বরত ছিল, তারা আসলে তাদের লকারে আমার নাম সহ পাসওয়ার্ড দিয়ে সেখানে চেক ইন করার জন্য চাবি রেখে গিয়েছিল। এই জিনিসটা আমার কাছে খুব ডিফারেন্ট লেগেছে, কারণ আমি এর আগে কখনো এরকম দেখি নাই। তো আমার কাছে ব্যাপারটা খুব মজাদার লেগেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে।
তারপর হচ্ছে চাবি নিয়ে আমি আমার রুমে ঢুকলাম, বাট রুমে ঢুকে আমি অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম। ছবিতে যেমন দেখিয়েছিল সেই রকমই, এবং তার চেয়ে আরও বেশি বেটার লাগতেছিল রিয়ালিটিতে। সো এত অল্প টাকার মধ্যে আসলে দেশের বাইরে এত ভালো রুম পাওয়াটা, এটা আসলে অবাক করার বিষয়। বাংলাদেশে আসলে অনেক বেশি লাগতো এরকম টাইপের রুমের জন্য। সো এইটা ছিল আমার 201 নম্বর রুম। এই রুমেই আমি ছিলাম 2 দিনের মতো। সো এই ছিল আমার থাইল্যান্ডের সেকেন্ড ব্লগ।